প্রিয় দর্শক, এডুকেশন টাইমসের নিয়মিত আয়োজন আমাদের সংস্কারের বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে সংস্কারের বাংলাদেশ অনুষ্ঠানের চতুর্থ পর্ব এবং আজকের যে বিষয়টি আমরা নির্ধারণ করেছি সেটি হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে সংস্কার প্রয়োজন কিনা। আজকে সঞ্চালক হিসেবে আপনাদের সাথে আছি আমি রুমি নোমান এবং আমাদের মাঝে আজকে যে অতিথিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি তিনি হচ্ছেন আরিফ হাসান খান, সহকারী অধ্যাপক, নর্দার্ন ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি, খুলনা। স্যার কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমন্ত্রণ জানানোর জন্য। আশা করি আমাদের এই আলোচনা অনেকের জন্য করবে ইনশাল্লাহ। স্যার আমরা জানি যে আপনি নর্দার্ন ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে আপনারা এখন অধ্যাপনায় রত আছেন। আমরা আজকে যে বিষয়টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন নিয়ে, আসলে এটার আসলে মান উন্নয়ন করার প্রয়োজন আছে কিনা, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আমাদের দর্শকদের কিছু প্রশ্নের জবাব দিব, দর্শকদের সামনে কিছু মতামত তুলে ধরবো। প্রথমে আসলে আমরা যদি আপনার কাছে জানতে চাই যে আসলে বর্তমানে প্রাইভেট বিশ্ববিদ্যালয় বাংলাদেশের শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে কি ধরনের ভূমিকা রাখছে বলে আপনার কাছে মনে হচ্ছে, এই বিষয়টা নিয়ে আমরা একটু দর্শকদের সাথে আলোচনা করি। প্লিজ একটু যদি বলতেন। আচ্ছা, থ্যাংক ইউ। আসলে তোমার কোশ্চেনটা অনেক হচ্ছে, এটার ব্যাখ্যাটা অনেক বড়। আমরা যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয় বলতে ইউজুয়ালি আমরা যেটা বুঝি যে নন পাবলিক ইউনিভার্সিটি আর কি। তো মোটা কথায় বলতে গেলে যে পাবলিক ইউনিভার্সিটিতে গভর্নমেন্টের একটা বড় একটা অংশগ্রহণ থাকে, ফান্ডিং থাকে। সেখান থেকে পুরোপুরি একটা ডিফারেন্ট আঙ্গিকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়টা হয়েছে আর কি। এবং আমি যদি বলি প্রাইভেট বিশ্ববিদ্যালয় অ্যাক্ট 1994 যেটা আছে, সেখান থেকে আমাদের মানে প্রাইভেট বিশ্ববিদ্যালয় হওয়ার মেন উদ্দেশ্য ছিল যে আমাদের লার্জ স্কেলে স্টুডেন্টকে শিক্ষার মান নিশ্চয়তা করা, নিশ্চয়তা দেওয়া। তো প্রাইভেট বিশ্ববিদ্যালয় এখন আমরা যদি বলি বাংলাদেশের পার্সপেক্টিভে, যেটা একটা যদি বলি যে একটা মধ্যম মানের উন্নয়নশীল দেশ, সেক্ষেত্রে যদি আমরা বলি যে আমরা কিছু দুই ভাগ 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 করতে পারি। যেটা এটা যদি আপনি বলি যে হচ্ছে যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতেও আছে, আমাদের মতো যারা এলডিসি কান্ট্রি সেগুলোতেও আছে। তো সেক্ষেত্রে দেখা যায় যে আমরা হচ্ছে খুব টিয়ার 1 ইউনিভার্সিটি গুলো ভাগ করতে পারি, আবার টিয়ার 2, টিয়ার 3 এভাবে ভাগ করতে পারি, যেটা আমরা যদি ইউকে বা লন্ডন, ইউএসএ তেও আছে আর কি এরকম। সেক্ষেত্রে বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয় যদি বলি যে ফার্স্ট র্যাঙ্কিং এর দিকে ব্র্যাক বা নর্থ সাউথকে আমরা ইউজুয়ালি সবসময় টপ প্রায়োরিটি দিই। এরপরে আর কিছু ইউনিভার্সিটি আছে টপ 10 এর মধ্যে থাকবে, তারপরে আরো লোয়ার কিছু ইউনিভার্সিটি আছে। সেক্ষেত্রে শিক্ষা গবেষণার ক্ষেত্রে তাদের ভূমিকাগুলো ডিফারেন্ট হয়। এবং বাংলাদেশের পার্সপেক্টিভে এখন বর্তমানে যে অবস্থা, আমি যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে বলতে হয় যে একটা বড় একটা অংশ যদি বলি যে আমরা বায়োডাইভার্সিটি একটা অলাভজনক প্রতিষ্ঠান, সেখান থেকে বের হয়ে আসলেও আমরা আসলে লাভজনক এই বিষয়টার দিকে আমরা বেশি প্রায়োরিটি দিই, যে আমরা কত বেশি স্টুডেন্টকে আমরা এনহ্যান্স এনগেজ করতে পারি, কত বেশি স্টুডেন্টকে আমরা অ্যাডমিশন নিয়ে যেতে পারি, সেদিকে আমাদের লক্ষ্য থেকে বেশি থাকে। তারপরেও যদি আমি বলি যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার ক্ষেত্রে বা গবেষণার ক্ষেত্রে ভূমিকা আছে, যেমন যদি বলি যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে সিট লিমিটেশন, সেখান থেকে আমাদের এখানে আহ, আহ, অনেক স্টুডেন্টই আমাদের ইয়ে করতে পারেন, তাদের যে মৌলিক অধিকার যে শিক্ষা, সেখান থেকে সবাই সুযোগ পায় না। সেক্ষেত্রে প্রাইভেট বিশ্ববিদ্যালয় না থাকলে বাংলাদেশে অনেক স্টুডেন্ট আজকে আমাদের শিক্ষার যে গ্রাফটা যে ঊর্ধ্বমুখী, সেখানে আমাদের এত ঊর্ধ্বমুখী আসতো না, হতো না। তারপরে হচ্ছে যদি বলি যে রিসার্চ এবং গবেষণার ক্ষেত্রে যে আমাদের যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের, আমরা হয়তো পরে আরো এটা ডিসকাস করবো যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মান আর প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মান, সেদিক থেকে আমাদের রিসার্চের দিক থেকেও আমরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অনেক বেশি পিছিয়ে আছি। বা শুধু শিক্ষক কেন বলছি, যে আপনার শিক্ষক প্লাস ছাত্র সব দিকেই আমরা পিছিয়ে আছি। পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্ট্রাকচার বা কারিকুলাম বা তাদের যে পরীক্ষার স্টাইল, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার স্টাইল বা তাদের যে কোয়ালিটি অফ এডুকেশন ডিফারেন্ট। সেখান থেকেও প্রাইভেট বিশ্ববিদ্যালয় যথেষ্ট ভূমিকা পালন করছে। আমরা বলবো না যে খুব বেশি করছে, বাট রিগার্ডিং দ্য পাবলিক ইউনিভার্সিটির ক্ষেত্রে আমরা অনেক সময় প্রাইভেট ভার্সিটিকে এগিয়ে রাখতে পারি আর কি। আরেকটা হচ্ছে যে আপনার ডাইভার্সিটি অফ এডুকেশন যেটা বলি আমরা ইউজুয়ালি, যে দেখা যায় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে এক্সেপ্ট ফিউ, লাইক ঢাকা ইউনিভার্সিটি বাদে
বা জাহাঙ্গীরনগর বাদে আর আমাদের আঞ্চলিক যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেখানে দেখা যায় যে ওই অঞ্চলের শিক্ষার্থীরা খুব বেশি এঙ্গেজ হচ্ছে। যদি আমি বলি যশোর বিজ্ঞান প্রযুক্তিতে যশোর স্টুডেন্ট বেশি, খুলনাতে খুলনার স্টুডেন্ট বেশি, আমাদের কুষ্টিয়া ইউনিভার্সিটি ইসলাম ইউনিভার্সিটিতে কুষ্টিয়া বাজিরাদের স্টুডেন্ট বেশি। অ্যাকচুয়ালি আমরা ইউনিভার্সিটি বলতে যেটা বুঝছি যে ডাইভার্সিফাই করা বা ইউনিভার্স একটা যে আপনার কালচারাল এঙ্গেজমেন্ট হবে, বিভিন্ন অঞ্চলে মানুষজন এসে পড়বে একসাথে, তাদের বিভিন্ন নলেজ গুলো শেয়ারিং হবে, তারা এখান থেকে জানবে। এভাবে থেকে স্টুডেন্টদের মধ্যে যে ডাইভার্সিফাইটা হয় সেটা হওয়া উচিত। সেটা কিন্তু অ্যাকচুয়ালি পাবলিক বিশ্ববিদ্যালয়ে খুব কম হয়। সেই ক্ষেত্রে দেখা যায় প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে সেই সুযোগটা অনেক বেশি থাকে যে আপনার ভালো ভালো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে সব অঞ্চলে লোক পাবেন আপনি। যদি বলে আপনি নর্থ সাউথে যান বা আপনি হচ্ছে যে ইয়াতে যান, ব্র্যাকে যান বা অন্য প্রাইভেট ইউনিভার্সিটি গুলোতে, দেখবেন যে সব অঞ্চলগুলোতে যারা হয়তো পাবলিকের চান্স পাই নাই, ভালো স্টুডেন্ট, তারা সেখানে অ্যাডমিশন নিচ্ছে। তাদের কোলাবোরেশনটা অনেক রিচ হচ্ছে, তাদের স্টুডেন্টদের যে নলেজ শেয়ারিংটা অনেক ভালো হচ্ছে। এখানে আমি বলবো যে অনেক ভালো। প্লাস হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি লাইব্রেরির যে কি বলে যে নাম্বার অফ বুকস বা কোয়ালিটি বা অ্যাসুরেন্স অফ দ্য স্টুডেন্টস অ্যাকসেপ্টিং, সেগুলো অনেক বেশি থাকে। পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে আমরা খুব বেশি হচ্ছে যে স্টুডেন্টরা লাইব্রেরি ওরিয়েন্টেড হয় না, বা অনেক সময় দেখা যায় যে আপডেটেড বুক গুলো অ্যাভেলেবেল থাকে না। সেই ক্ষেত্রে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে তো অনেক বেশি থাকে, এগুলো এই সুযোগগুলো অনেক বেশি থাকে। ধন্যবাদ স্যার। স্যার, আমরা যদি একটা জিজ্ঞেস করতে চাই যে আসলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পরিচালনাটা আসলে আমরা যেমন দেখি যে আমরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে দেখা যায় যে আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো সাধারণত সরকারি অর্থায়নে পরিচালিত হয়। কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে শিক্ষার্থীদের কাছ থেকে একটা মোটা অঙ্কের টাকা নেয়। কিন্তু আসলে এর পরিচালনা পদ্ধতিটা আসলে কি, এর পরিচালনায় কাদের ভূমিকাটা মুখ্য থাকে? এখানে তো রাষ্ট্রপতি সাধারণত সকল বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর উনি, কিন্তু উনি ব্যতি রেখে এই পরিচালনার ক্ষেত্রে কারা আসলে মুখ্য ভূমিকা পালন করে থাকে বলে আপনার কাছে মনে হয়? আচ্ছা, প্রথমে আপনার কথাটায় আসি, যেটা হচ্ছে যে চ্যান্সেলর যে কথাটা বলা হলো, যে বাংলাদেশের ক্ষেত্রে দেখা যায় যে গভর্নমেন্টের বা হচ্ছে গভর্নমেন্ট বডির ক্ষেত্রে সবাইকে হয়তো গভর্নমেন্ট সেইভাবে ট্রাস্ট করে না। যার কারণে হয়তো প্রাইভেট বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে গভর্নমেন্ট হচ্ছে নিজের আয়ত্তে রাখার জন্য শুধু একমাত্র চ্যান্সেলর রাষ্ট্রপতিকে সব বিশ্ববিদ্যালয় চ্যান্সেলর দায়িত্ব পালন করতে হয়। বাট যদি আমরা দেখা যায় যে উন্নত বিশ্বের ক্ষেত্রে দেখবেন যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর বিভিন্ন জন হয়ে থাকে। সেটা হচ্ছে ইন টার্মস অফ তাদের গ্লোবাল পার্সপেক্টিভে তাদের যে রেপুটেশনের ক্ষেত্রে তারা সিলেক্টেড হয়ে থাকতে পারে, অথবা রিসার্চ দিয়ে তাদের সিলেকশনটা হয়। আচ্ছা, আর বাংলাদেশের ক্ষেত্রে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যে আমরা বলি যে কাদের পরিচালনার ক্ষেত্রে মুখ্য ভূমিকা কাদের থাকে, এখানে ফার্স্টে আমরা যদি বলি যে না, আমরা যদি বুঝি যে ভাইস চ্যান্সেলর, প্রো ভাইস চ্যান্সেলর, ট্রেজারার, এভাবে আমরা যদি চুজ করি। বাট প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বড় ভূমিকা পালন করে হচ্ছে বিওটি বলা হয়, বোর্ড অফ ট্রাস্টিজ বা গভর্নিং বডিজ আর কি। তারাই মূলত হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোকে তাদের যে নিজস্ব যে বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়গুলোকে আপনার হচ্ছে মান মান নিয়ন্ত্রণ বলেন বা তাদের কারিকুলাম ডেভেলপমেন্ট বলেন বা তাদের যে অবজেক্টিভ বা মিশন ভিশন, সেগুলোতে তারা পুরোপুরি তাদের মতো করে তারা লিড করে। এই ক্ষেত্রে দেখা যায় যে অনেক ক্ষেত্রে আপনার যে তাদের আন্ডার আর যে গভর্নিং বডি গুলো থাকে, তাদের লাইক ভাইস চ্যান্সেলর বা ভাইস চ্যান্সেলর, তারা হচ্ছে তাদের তাদের মতো করে বা তাদের চিন্তার আলোকে অনেক কিছু অনেক ডিসিশন গুলো নিতে পারে না। যেটা পাবলিক বিশ্ববিদ্যালয়তে একটা ভাইস চ্যান্সেলর তার মতো করে তার বিশ্ববিদ্যালয় গুলাকে বা তার বিশ্ববিদ্যালয়কে তার ওই 4 বছর মেয়াদের মধ্যে তার মতো করে গড়ে তুলতে চেষ্টা করতে পারে। সেটা অনেক ক্ষেত্রে প্রাইভেট বিশ্ববিদ্যালয় পারে না। কেন পারে না? কারণ হচ্ছে ওই দেখা যায় বোর্ড অফ ট্রাস্টি করে তারা নিয়োগকৃত হয়ে থাকে। আপনার যদি বলা হয় যে ভিসি প্রভিসি বা ট্রেজারের ক্ষেত্রে, আমরা গত কয়েক মাস আগে হচ্ছে যে আমরা দেখলাম একটা বণিক বার্তা রিপোর্টে দেখেছিলাম যে হচ্ছে বাংলাদেশের যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো আছে তার মধ্যে অলমোস্ট প্রায় 80 to 90 ইউনিভার্সিটিতে পূর্ণাঙ্গ বোর্ড নাই। পূর্ণাঙ্গ বোর্ড বলতে এই যে ভিসি প্রভিসি বা ট্রেজারার নাই। দ্যাট মিনস একটা মানে বিশ্ববিদ্যালয়ের মানে গভর্নিং বডির পরেই থাকে হচ্ছে ভিসি প্রভিসি বা ট্রেজারার। এই তিনটা বড়টা মানে বডি না থেকেই বাংলাদেশে প্রায় 80 থেকে 90টা বিশ্ববিদ্যালয় রান করছে। এটা একটা প্রবলেম। কেন এখন রান করছে? তার রান করার একটা বড় কারণ হচ্ছে বিওপি, বোর্ড অফ ট্রাস্টিস। তারা হয়তো অনেক ক্ষেত্রে যদি আপনি এখন যদি দেখা যায় যে একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রপতি কর্তৃক প্রভিসি বা ভিসি বা প্রভিসি নিয়োগ হয়, তারা কিন্তু বোর্ড অফ ট্রাস্টির উপর ডিপেন্ডেন্ট থাকে না। যদি বোর্ড অফ ট্রাস্টিস যদি
নিয়োগ করে থাকে, তাহলে বোর্ড অফ ট্রাস্টিস তাকে হচ্ছে, একটা হচ্ছে অ্যাপয়েন্টেড বলা হয়, আর একটা হচ্ছে রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগকৃত বলা হয় আর কি। অ্যাপয়েন্টেডরা হচ্ছে বিউটি অ্যাপয়েন্ট করে ফর দ্য 3 ইয়ার্স, 4 ইয়ার্স, 2 ইয়ার্স, তাদের এটা রিনিউ হয় আর কি। 2 ইয়ার্স পরে, 3 ইয়ার্স পরে তার পারফরমেন্সের উপর বেস করে বোর্ড অফ ট্রাস্টি আবার রিনিউ করে। আর রাষ্ট্রপতি যদি নিয়োগ করে তখন তাকে 4 ইয়ার্সের জন্য নিয়োগ করে। তো তখন দেখা যায় যে যদি রাষ্ট্রপতি নিয়োগ করে, সেক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় আপনার হচ্ছে যে বোর্ড অফ ট্রাস্টির সাথে বন্ধুবান্ধব হয় না, তখন বিভিন্ন রকম প্রেশার ক্রিয়েট হয়, তখন তারা চাকরি ছাড়তে অনেক বাধ্য হয় আর কি। আর যদি বোর্ড অফ ট্রাস্টি নিয়োগ করে দেয়, তাহলে হচ্ছে দেখা যায় তাদের যে অবজেক্টিভ বা মিশন গুলো, সেগুলাকেই অ্যাকচুয়ালি বাস্তবায়ন করতে সচেষ্ট থাকে। কারণ তা না হলে তো আপনার দেখা যাবে 3 বছর পর তাদের অ্যাপয়েন্টমেন্টটা রিনিউ হবে না। এখানে একটা বড় বাধা থেকে যাচ্ছে। তারপরে যেটা, যদি আপনি এখন যদি মনে করেন যে বোর্ড অফ ট্রাস্টির চাপে যদি ভিসি প্রভিসি যে যারা থেকে থাকে, তাহলে বাদ বাকি যে ডিপার্টমেন্টের হেড বা ডিন বা রেজিস্ট্রার, তারা তো কিছু ফাংশন করতে পারে না। এখানে একটা বড় প্রবলেম দেখা যায় বোর্ড অফ ট্রাস্টির সাথে বাকিদের আর কি। এখন বোর্ড অফ ট্রাস্টি যদি দেখা যায়, যদি আমরা ভালোভাবে মানে ইউনিভার্সিটি বোর্ড অফ ট্রাস্টি যেভাবে হওয়ার কথা থাকে, এটা যদি ডাইভার্সিফাই হয়, তাহলে দেখা যায় যে আপনার কাজগুলো সহজ হয় বাকিদের জন্য। আদারওয়াইজ দেখা যায় ফাংশন করা অনেক ক্ষেত্রে কঠিন হয়ে পড়ে। আপনার নিট করা। স্যার, একটা বিষয় যদি আমি একটু আপনাকে লক্ষ্য করি, যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় সাধারণত আমরা দেখে থাকি যে একটু অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে কিন্তু তারা নিয়োগ পায় বা হচ্ছে তাদের রেজিস্ট্রেশনটা থাকে। কিন্তু আসলে পরবর্তীতে দেখা যায় যে বিশ্ববিদ্যালয়গুলো একটা প্রত্যেকটাই একটি পারিবারিক প্রতিষ্ঠানের রূপ পেয়েছে, বা বোর্ড অফ ট্রাস্টি যে অনেকেই তাদের পরিবারের সদস্যরা এখানে অগ্রাধিকার পায়। তো এক্ষেত্রে আসলে এই বোর্ড অফ ট্রাস্টি তাদের মাধ্যমে যে নিয়োগটা প্রক্রিয়াটা সম্পন্ন হয়, বা এখানে শিক্ষক কর্মকর্তা নিয়োগ প্রক্রিয়া, এটা আসলে কতটুকু স্বচ্ছভাবে নিয়োগ হয় বলে আপনার কাছে মনে হয়? আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে নিয়োগ প্রক্রিয়া নিয়ে, ঠিক তো? আহ, আমরা যদি বলি যে হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের থেকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগটা অনেকাংশেই স্বচ্ছ। আমি বলবো না 100%, কারণ আমরা দেখেছি পাবলিক বিশ্ববিদ্যালয়ে যদি বলি যে ইসলাম বিশ্ববিদ্যালয় একটা নিয়ে একটা যুগান্তরের রিপোর্ট হলো, যেটা হচ্ছে যে গত 15 বছর শিক্ষক নিয়োগের ক্ষেত্রে শতভাগই দলীয় শিক্ষক নিয়োগ হয়েছে। এইরকম কোনো রিপোর্ট তো আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে নাই। আবার দেখা যাচ্ছে যে হচ্ছে যে এরকম এমনও আছে যে আপনার 3 ফার্স্ট ক্লাসে 12 লাখ, 4 ফার্স্ট ক্লাসে 15 লাখ, এরকম কোনো রিপোর্টে কিন্তু আমাদের হচ্ছে যে প্রাইভেট ইউনিভার্সিটির ক্ষেত্রে নাই। যেটা হয়, যেটা হচ্ছে যে আপনার বোর্ড অফ ট্রাস্টি অনেক সময় শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কিছু তাদের যে মনোনীত বা তাদের পছন্দের ক্যান্ডিডেটের কথা বলতে পারে। বাট এখানে আমার শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ফাংশনটা ভালোভাবে কাজ করে আর কি। এখানে আপনার বাট একটা জিনিস বলা যায়, সেটা হচ্ছে যে ওই যে বললাম ডাইভার্সিফাই যেটা হয়, ডাইভার্সিফাইটা এখানেও নাই। এখানে নাই এই অর্থে, দেখা গেল ফর এক্সাম্পল আপনার ইউনিভার্সিটির নাম হচ্ছে এক্স ওয়াই জেড ইউনিভার্সিটি, আর আপনার এক্স ওয়াই জেড ইউনিভার্সিটিতে বোর্ড অফ অ্যাডভাইজর যেগুলো যারা আছে, তারা ম্যাক্সিমাম এবিসি ইউনিভার্সিটির শিক্ষক। তারা যখন এই এক্স ওয়াই জেড ইউনিভার্সিটিতে বিভিন্ন বোর্ডে আসেন, তো তারা দেখা যায় এবিসি ইউনিভার্সিটির স্টুডেন্ট গুলা এখানে নিয়োগ দেন আর কি। সেখানে কম্পিট করে তারা নিয়োগ দেন, বাট তাদের স্টুডেন্ট গুলা এখানে বেশি দেখা যায়। দ্যাট মিনস এখানেও দেখা যাচ্ছে যে ওই যে আপনার শিক্ষকের ক্ষেত্রে যে ডাইভার্সিফিকেশনটা হওয়া, সেটা হয় না। স্যার, আপনার কাছে কি মনে হয় যে আসলে এই যে অলাভজনক প্রতিষ্ঠান হওয়ার পরেও তারা এই যে বিশ্ববিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে শিক্ষার্থীদের কাছ থেকে একটা মোটা অঙ্কের, এক এক ইউনিভার্সিটি এক একটা মানে হচ্ছে এক এক ধরনের ফি নিয়ে থাকছে, আসলে এই দিকে আর কোনো সংস্কার প্রয়োজন আছে কিনা, আপনার কাছে কি মনে হয় স্যার? আচ্ছা, সংস্কার হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস। এখন সংস্কার আমরা কোথায় কোথায় করতে পারি? এখন যেটা বলা যায় যে আপনার বাংলাদেশে বিশ্ববিদ্যালয়গুলোর অনুমোদন বা বিশ্ববিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে একটা বাংলাদেশ সরকার একটা নির্দিষ্ট একটা বডি আছে, যাদেরকে আমরা বলি যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি। তো বিশ্ববিদ্যালয়গুলোর প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ফাংশন করছে কিনা এবং মান উন্নয়ন হচ্ছে কিনা, বা তাদের তাদের যে অবজেক্টিভ গুলো ছিল, তারা যেটা বলে হচ্ছে ইউজিসি থেকে অ্যাপ্রুভাল পেয়েছে, সেগুলো কতটুকু ফাংশন করছে, এটা দেখার দায়িত্ব কিন্তু ইউজিসির কিন্তু। এবং ইউজিসি প্রত্যেক বছরে একবার বা দুবার করে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ভিজিট করে। দ্যাট মিনস যদি ওই বিশ্ববিদ্যালয়ে প্রোগ্রাম কেন্দ্রিক, একাডেমিক কারিকুলাম কেন্দ্রিক বা ফাংশন হচ্ছে কিনা, ফ্যাকাল্টি রিক্রুটমেন্ট বা ফ্যাকাল্টি কতগুলো আছে, স্টুডেন্ট ফ্যাকাল্টি রেশিও ঠিক মতো হচ্ছে কিনা,
এই সবগুলো দেখার দায়িত্ব ইউজিসি। তাহলে কোনো বিশ্ববিদ্যালয় যদি ঠিক মতো ফাংশন না করে তার দায়িত্ব ইউজিসি। আবার যদি কোনো বিশ্ববিদ্যালয় খুব ভালো ফাংশন করে তার দায়িত্ব ইউজিসি। আপনি যেমন আপনাকে যেমন পজিটিভটার ক্রেডিট নিতে হবে, আপনাকে নেগেটিভটার ক্রেডিট নিতে হবে। এখন যেটা বলা হচ্ছে যে অলাভজনক প্রতিষ্ঠান, অলাভজনক কোন অর্থে, দ্যাট মিনস আপনার যে আর্নিংস গুলো হবে সেটা হচ্ছে আপনি আপনার শিক্ষক, আপনার কর্মকর্তা কর্মচারী এবং স্টুডেন্টদের কারিকুলাম ডেভেলপমেন্ট, আপনার হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, আপনার হচ্ছে আইটি বা টেকনোলজিক্যাল যে ইনফ্রাস্ট্রাকচার বা টেকনোলজিক্যাল যে আপনার অ্যাভেলেবিলিটি, এইগুলা এনহ্যান্স করার জন্য আপনি খরচ করবেন। সেই জন্য আপনি আপনার ক্রেডিট ফিড গুলো বাড়বেন। এখন সেটা হচ্ছে কিনা বা কতটুকু হচ্ছে, কারণ সেটা তো মোটা দাগে বলতে গেলে আপনাকে ইডিসি তার ডাটা থাকার কথা বা সে বলতে পারবে আর কি। কারণ বাংলাদেশে অলমোস্ট 110টা প্রাইভেট বিশ্ববিদ্যালয় অনুমোদিত আছে। সেক্ষেত্রে সব বিশ্ববিদ্যালয়ের কথা হয়তো আমি হয়তো পরিষ্কার বলতে পারবো না, কিন্তু যেটা হয় যে এখানে 19-20 হয় আর কি, বা সেটা সব সব ক্ষেত্রে অলাভজনক প্রতিষ্ঠান নয়। স্যার আপনার কাছে কি মনে হয় স্যার যে আসলে পাবলিক বিশ্ববিদ্যালয়ে তুলনায় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে গবেষণার ক্ষেত্রগুলো আসলে কেমন, এখানে সুযোগ সুবিধাটা কেমন, এখান থেকে আসলে কেমন গবেষক শিক্ষক বা শিক্ষার্থীদের মাঝে এই গবেষণার প্রবণতাটা কেমন, আসলে এখানে রেশিওটা কেমন আপনার কাছে কেমন মনে হচ্ছে? আচ্ছা, তার আগে বুঝতে হবে যে আমাদেরকে যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যে জব রোল যে থাকে আর কি, জব জব রোল যে থাকে, তারা কতটুকু ক্রেডিট আওয়ার পড়াচ্ছেন আর প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে কতটুকু ক্রেডিট আওয়ার পড়াচ্ছেন। এখন একটা বিষয়ে আমরা হচ্ছে একমত হতে পারি যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যে মান তার থেকে অনেকাংশে অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মান অনেক ভালো। আপনি যদি এই অর্থে ভালো যদি বলি যে আপনি আপনার কারিকুলাম ডেভেলপমেন্টের কথা যদি বলেন, তাহলে আপনাকে বুঝতে হবে এখন একটা বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, আপনি দেখেন যদি নিজেও যদি রিসার্চ করেন, আমরা ঊনবিংশ শতাব্দীর সিলেবাস বা সিলেবাসকে আমরা ফলো করি, বিংশ শতাব্দীর লেখা বইগুলো আমি এখন একবিংশ শতাব্দীতে এসে পড়ছি। তার মানে কিন্তু আলটিমেটলি কি হচ্ছে, আপনি অনেক পিছিয়ে। আপনাকে যদি এখন ডেভেলপ করতে হয় তাহলে কিভাবে ডেভেলপমেন্ট করবেন? আপনি ফরেন কোলাবোরেশন করতে পারেন, একটা ইউনিভার্সিটি থেকে আপনি কারিকুলাম ডেভেলপমেন্ট করতে পারেন। এভাবে আপনি আপনি এই ডেভেলপ এলএম করতে পারেন। এখন তো বাইরে এলএমএস কারিকুলাম চলছে, বা হচ্ছে আমরা অনেক আপডেট এআই প্রযুক্তির দ্বারা এডুকেশন সিস্টেম চলে গেছে। এইগুলো কি এখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ফলো করা হচ্ছে? এখনো হচ্ছে না। বাংলাদেশ গত বছর যেটা গত 2022 সালে একটা কারিকুলাম নিয়ে এসেছিল, ওবিই, অবজেক্টিভ বেসড আপনার হুম হুম, কারিকুলাম যেটা। ওবি সিলেবাস করার জন্য সবাইকে ই করা হয়েছিল, নির্দেশনা দেওয়া হয়েছিল। বা সেটা কতটুকু আপনাদের ইমপ্লিমেন্টেশন হচ্ছে, হচ্ছে না তো পুরোপুরি, বা কটা ইউনিভার্সিটি সেটা ফলো করছে, পাবলিক বা প্রাইভেটে। এখন দেখা যায় যে যেটা বলছিলাম, তাহলে এখন দেখা যাবে যে বাংলাদেশের সবচেয়ে দেখবেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে ফরেন ডিগ্রি, আপনার যারা যে ফ্যাকাল্টি গুলো আছে তারা সবচেয়ে বেশি আপনার অ্যাভেলেবল আছে প্রাইভেট ইউনিভার্সিটি রিগার্ডিং পাবলিক ইউনিভার্সিটিতে। গত 15 বছরে বা 20 বছরে কতগুলো পাবলিক ইউনিভার্সিটিতে ফরেন ডিগ্রি আছে এমন ফ্যাকাল্টি নিয়োগ হয়েছে। আমরা তো এমন দেখেছি যে আপনার হার্ভার্ড বা আপনার এমআইটি থেকে পিএইচডি করে আসছে, পাবলিক বিশ্ববিদ্যালয়ের লেকচার পরীক্ষা দিয়েছে, তাকে তেমন টেকানো হয়নি। এমন এমন এক্সাম্পল আমাদের কাছে আসছে। কিন্তু যদি আপনি যদি রাইট। বলেন নর্থ সাউথে বলেন বা ব্র্যাক ইউনিভার্সিটির কথা বলেন, ব্র্যাক ইউনিভার্সিটির প্রচুর পিএইচডি হোল্ডার, ফরেন পিএইচডি হোল্ডার আর কি, এমন ফ্যাকাল্টির সংখ্যা অনেক অনেক বেশি। তো এই ধরনের ক্ষেত্রে তো অনেক মানে প্রাইভেট ইউনিভার্সিটি শিক্ষকের মান অনেক বেশি ভালো। কিন্তু সমস্যা হচ্ছে যে প্রাইভেট ইউনিভার্সিটিতে ক্রেডিট আওয়ার থাকে, যে প্রত্যেকটা ফ্যাকাল্টিকে নির্দিষ্ট পরিমাণ ক্রেডিট ক্লাস নিতে হয়, ক্রেডিট আওয়ার। আপনি যদি বলা হয় যে প্রাইভেটে যেটা হয় লেকচারের জন্য অলমোস্ট 18 আওয়ার, 18 ক্রেডিট, একটা কোর্স যদি 3 ক্রেডিট সমান হয়, তার মানে তাকে একটা টিচারকে ফ্যাকাল্টিকে একটা সেমিস্টারে 6টা কোর্স পড়াইতে হয়। ইউনিভার্সিটি এর থেকে বেশিও হয়, ভ্যারি করে আর কি। অনেক ইউনিভার্সিটি 21 ক্রেডিট পর্যন্ত, 21 ক্রেডিট পর্যন্ত আপনাকে পড়াইতে হয়। আপনি সাতটা সাতটা কোর্স, তারপর আপনার ল্যাব এবং থিসিস বা রিসার্চের বাইরে। এখন একটা ফ্যাকাল্টি যদি আপনাকে 6টা কোর্স পড়াইতে হয়, তাকে সপ্তাহে ডেইলি মিনিমাম 2 থেকে 3টা ক্লাস নিতে হয়, বা এমন আছে 4টা ক্লাস নিতে হয়। এরপরে আপনি কিভাবে আশা করতে পারেন যে সেই ফ্যাকাল্টিটা খুব ইফিসিয়েন্টলি রিসার্চ করতে পারে? এটা পসিবল না। তার মানে হচ্ছে আপনি খুব ভালো কোয়ালিটির শিক্ষক নিয়োগ দিচ্ছেন, কিন্তু রিসার্চ করার জন্য তাকে আপনি অ্যাভেলেবল সুযোগ দিচ্ছেন না।
এখন আমরা শিক্ষকদেরকে 4টা ভাগে ভাগ করতে পারি ইউজুয়ালি। একটা হচ্ছে যে কিছু কিছু শিক্ষক থাকবে তার রিসার্চে খুবই ভালো, কিন্তু সে একাডেমিক্যালি খুব ভালো, একাডেমিক বলতে বলতে সে হচ্ছে যে লেকচার বা তার বোঝানোর ক্যাপাসিটি খুব ভালো না, বা সে রিসার্চে খুব ভালো। আরেকটা শিক্ষক, এক ধরনের ক্যাটাগরি বলতে পারি যে শিক্ষক তার একাডেমিক্যালি তারা হচ্ছে যে মানে পাঠদানের ক্ষেত্রে সে খুব মানে ফ্যান্টাস্টিক, বাট সে অনেক বেশি রিসার্চ করে না। আরেকটা বলতে পারি যে কিছু শিক্ষক খুব কম মানে পার্সেন্টেজ থাকবে যারা রিসার্চে ভালো, আবার হচ্ছে তারা একাডেমিক্যালি তাদের ক্লাস লেকচার অনেক আপডেটেড। আরেকটা ক্যাটাগরি হচ্ছে এই ধরনের কোন ধরনের কোনো ক্যাটাগরি তারা পড়ে না, না রিসার্চে ভালো না একাডেমিক্যালি তার লেকচারে ভালো। তো বাংলাদেশের ম্যাক্সিমাম 4 নম্বর ক্যাটাগরি টিচার সংখ্যা বেশি আর কি। এখন যেটা হয় যে আপনি এই মানে আপনার রিসার্চের জন্য এখন কেন বেশি, কেন এটা এটা ড্রাইভার শুধু শিক্ষকদের না, আপনার এনভায়রনমেন্ট, আপনার যে বলা হয় যে আপনার যে সুযোগ সুবিধা দিচ্ছেন কিনা, আপনি কতটুকু দিচ্ছেন। আপনি যদি বলি যে আপনার লাইক আপনার একটা রিসার্চের জন্য আপনার ওয়েব সায়েন্স বা স্টোকাসে ডাটা আপনার দরকার, আপনি ডাটা কালেক্ট করে আপনি রিসার্চ করবেন। বাংলাদেশে পাবলিক বা প্রাইভেট বিশ্ববিদ্যালয়, কোনো বিশ্ববিদ্যালয়ে, বাংলাদেশে আমি দায়িত্ব নিয়ে বলছি, বাংলাদেশে পাবলিক বা প্রাইভেট যতগুলো বিশ্ববিদ্যালয় আছে কোনো বিশ্ববিদ্যালয়ে ওয়েব সায়েন্স বা স্টোকাসে ইন্ডেক্সে আপনার হচ্ছে ইয়া নাই, অ্যাক্সেস নাই। আপনি যে বাইরের কান্ট্রিতে আপনি মাস্টার্স করতে চান, আপনি সেই অ্যাক্সেসটা পাবেন। তাহলে আপনি কিভাবে বলছেন যে আপনার ঢাকা ইউনিভার্সিটি বা জগন্নাথ ইউনিভার্সিটি বা জাহাঙ্গীর ইউনিভার্সিটি বা চিটাগাং ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটির শিক্ষকরা কিভাবে রিসার্চ করবে? আপনার তো সেই সেই স্যার সংক্রান্ত এটা কি আপনার আসলে আপনি মানে একটু সম্পূরক কোশ্চেন করি, মানে এটা কি এটার জন্য কি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নিজেরাই দায়ী নাকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থাটাও এটা আসলে সংযুক্ত কোনোভাবে? শিক্ষা ব্যবস্থাটাই দেয়, শিক্ষকরা শিক্ষক রিসার্চ করতে চাই, আপনি শিক্ষকদের রিসার্চে পাঠান, তাকে আপনি দেন। এখন যেটা হয় দেখেন, শিক্ষকদের পাবলিক বিশ্ববিদ্যালয়ের কথা বলি, যেটা হচ্ছে যে আপনার যদি কোনো শিক্ষক পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটা বড় একটা আর্নিংস থেকে আছে। আপনি ক্লাস টেস্ট নিচ্ছেন, আপনি হচ্ছে ল্যাব করাচ্ছেন, পরীক্ষায় আপনি ইনভিজিলেটর হচ্ছেন, আপনি খাতা দেখছেন। এখন আপনি যদি কোনো শিক্ষক নিয়োগ দেন যে শুধুমাত্র রিসার্চ করবে, তাহলে তাকে আপনি কতটুকু অনারিয়াম দিবেন, আর যিনি ক্লাস নিবেন ক্লাসের সাথে সাথে এই ধরনের অনারিয়াম গুলো সে এক্সট্রা পাবে, তার অনারিয়ামটা কিভাবে আপনি কম্পেনসেশন করবেন? তাহলে কি আপনি রিসার্চ যিনি করবেন তাকে আপনি কতটুকু অনারিয়াম দিলে সে এইটা ছেড়ে এখানে আসবে? কারণ রিসার্চ কিন্তু অনেক কঠিন। আপনার হচ্ছে যদি আপনি একাডেমিক আপনি পড়াচ্ছেন, আপনি খাতা দেখছেন, কোশ্চেন করতেছেন, ডিউটি দিচ্ছেন, এগুলোর পাশাপাশি আপনি রিসার্চ করা অনেক কঠিন। তো ওইটা কিন্তু অনেক যে ওটা করছে সে আপনাকে বেশি অনারিয়াম পাচ্ছে, তাহলে আপনি কেন রিসার্চের প্রতি আপনি এনকারেজ হবেন? রাইট, রাইট, এখন রাইট। বিশ্ববিদ্যালয়ে যদি আপনাকে যেটা হয় যে বাইরে ইউনিভার্সিটিতে আপনি যদি একটু দেখেন, যদি আপনি একটা থার্ড ইয়ার স্টুডেন্ট হন বা ফোর্থ ইয়ার স্টুডেন্ট হয়, আপনি আপনাকে থিসিস করতে হয় বা ইন্টার্নশিপ করতে হয়, বা আপনাকে ইউজুয়ালি আপনি যে ইউনিভার্সিটি পড়ার সময় আপনি যে অ্যাসাইনমেন্ট গুলো জমা দেন, এটা কতটুকু আপনি ভেরিফাইড? আমরা যে বলি প্লেজারিজম এর কথা বলি, প্লেজারিজম কতটুকু চেক করা হয়? বা এখন প্লেজারিজম চেক করতে গেলে আপনাকে টার্নিটিন থাকতে হবে, টার্নিটিন অ্যাক্সেস থাকতে হবে। বাংলাদেশে কতটা পাবলিক বা প্রাইভেট ইউনিভার্সিটিতে এই টার্নিটিন অ্যাক্সেসটা আছে? তাহলে বিশ্ববিদ্যালয় কিন্তু পলিটিক্যালি অনেক কিছুতে এনগেজ হচ্ছে, অনেক খরচ করতেছে, অবকাঠামো খরচ করতেছে, বাট এই টার্নিটিন বা আপনার ওয়েবসাইট ইন্ডেক্সের ক্ষেত্রে তাদের যে অ্যাক্সেস নিতে হয়, এই ক্ষেত্রে তাদের কোনো মাথা ব্যথা নাই। খবরই নাই, বা তারা তাদের এখানে কোনো তাদের ইনভেস্টমেন্টটা নাই। তাহলে আচ্ছা, আপনি রিসার্চ কিভাবে বাড়াবেন? তো সব ক্ষেত্রে শিক্ষকদের আপনার বলবো না যে লু ফলস বা শিক্ষকরা পিছিয়ে আছে, শিক্ষকরা চাই আপনি তাদেরকে এনভায়রনমেন্ট দেন, তাদেরকে সেভাবে কম্পেনসেট করেন, অবশ্যই তারা করবে। এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ দেন সবই একাডেমিক একাডেমিক শিক্ষক নিয়োগ দেন, তাহলে আপনি তো রিসার্চ করতে পারবেন না। আপনি স্যার কিছু তাহলে কি দুই ভাগ এখানে করেছেন। এই শিক্ষক স্বল্পতাও কিছুটা দায়ী বলে আপনার মনে হচ্ছে, যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কিছুটা শিক্ষক স্বল্পতা আছে, তারা আসলে একাডেমিক্যালি সাপোর্ট দেওয়ার জন্যই তারা শুধুমাত্র নিয়োগটা দেয়, কিন্তু গবেষণার দিক থেকে তারা আসলে তারা মনোযোগী হয় কিনা, হয় না। এই ক্ষেত্রে কি আসলে ইউজিসি বা শিক্ষা মন্ত্রণালয়ের কোনো করণীয় আছে কিনা, আপনার কাছে কি মনে হয়, উত্তরণের পথ কি? এটা যদি এখন সবকিছু যদি আপনি ইউজিসি কে বলেন, তাহলে ইউজিসির পক্ষে সবকিছু, যে পাবলিক বিশ্ববিদ্যালয় তো স্বায়ত্তশাসিত, তো ইউজিসি কথা সবকিছু পাবলিক বিশ্ববিদ্যালয় না শুনলে আপনি ইউজিসি কি করতে পারে? আমার মনে হয় যে যে মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইউনিভার্সিটি তাকে তার তাকে চিন্তা করতে হবে যে আমার লাইক আমি একটা, আপনি একটা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নিয়োগ আপনি হচ্ছে অ্যাপয়েন্টেড হলেন, আপনার একটা টার্গেট থাকবে, মিশন থাকবে বা ভিশন থাকবে যে আমি এই 4 ইয়ার্স এর মধ্যে আমি আমার বিশ্ববিদ্যালয়কে কোথায় দেখতে চাই, আমি কোন কোন জায়গায় ডেভেলপমেন্ট করতে চাই। এখন এই ধরনের যদি ভাইস চ্যান্সেলর ছাড়া নিয়োগ পান, তাহলে তারা চিন্তা করবেন, তাই না?
এখন ইউজিসি আপনাকে বললো যে আপনি এটা করেন, আপনি করলেন না, কিন্তু আমাকে যেটা করতে হবে যে আমার নিশ্চয়তা করতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সভ্যতার থেকে বড় জিনিস হচ্ছে যে বিশ্ববিদ্যালয় যদি এভাবে ভাগ করে নেয় যে না, আমি হচ্ছে প্রত্যেক ডিপার্টমেন্টে 3 জন বা 4 বা 5 জন একটা রিসার্চ টিম গঠন করবো, রিসার্চ ওরিয়েন্টেড ফ্যাকাল্টি নিব, তাদের কাজ হবে শুধু রিসার্চ করা। তারা প্রেজেন্টেশন দিবে, তারা কনফারেন্স করবে, সেমিনার করবে। আর কিছু ইউনিভার্সিটি, কিছু শিক্ষক নিবে যারা শুধুমাত্র স্টুডেন্টকে পড়াবে, কিন্তু ফাইন্যান্সিয়ালি যেন কেউ লুজার না হয়, দুজনই কম্পেনসেট থাকবে। তাহলে দেখবেন আপনার আস্তে আস্তে ডে বাই ডে ইমপ্রুভমেন্ট হবে। আদারওয়াইজ আমি আপনাকে বললাম আপনি রিসার্চ করেন, কিন্তু আপনার দিন শেষে আপনার ইনকাম কমে যাচ্ছে, আপনার অনিয়ম কমে যাচ্ছে, তখন আপনি তো আস্তে আস্তে ব্যাক করবেন। বাইরের কান্ট্রিগুলো যেটা হয় যে দেখবেন যে হচ্ছে কিছু রিসার্চ ওরিয়েন্টেড ইউনিভার্সিটি টিচার থাকে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে রিসার্চ শেখায়, বা শুধু একটা কোর্সে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এসে নাই। আমি যদি আমার কথা বলি যে আমি হচ্ছে বাইরে যখন পড়েছি তখন হচ্ছে আমার আহ, যে রিসার্চ মেথোডলজি যে কোর্সটা নিতেন, উনি ছিলেন অক্সফোর্ড ইউনিভার্সিটির আপনার টিচার। উনি আমাদের রিসার্চ মেথোডলজি এবং ইকোনমিক্স কোর্সটা নিয়েছেন, এবং উনি ইউকে প্রায় অলমোস্ট আপনার 10টা ইউনিভার্সিটি শুধু একটা কোর্সই পড়ান, শুধু এই কোর্সটাই পড়ান। এবং ওনার ওনার হচ্ছে উনি কিন্তু জাস্ট অনলি নট, উনি মাস্টার্স করেন নাই, যদি অনার্স করা, অনার্স করে হচ্ছে ওনার রিসার্চ দিয়ে উনি হচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি টিচার হয়েছেন। আর আপনি এখানে আপনি যদি মানে অন্য ইউনিভার্সিটি খেয়াল করেন যে পিএইচডি আছে, এমফিল আছে, তারপর তার টিচার হতে পারে না। তো কিছু দেখবেন যে হচ্ছে আপনার আপনার টিচারদেরকে আপনি মোটিভেট করছেন কিনা যে আপনি এইভাবে আপনি আগান। এই ধরনের আমাদের কিছু নীতিমালা থাকা উচিত। মানে এই নীতিমালাটা লিখিত হতে হবে বিষয়টা এরকম না, বাট আমরা আমাদের নিজেদেরকে ডেভেলপমেন্ট করার জন্যই কিছু জিনিস করা উচিত। হ্যাঁ, তাহলে আপনার কাছে কি মনে হচ্ছে আসলে সুযোগ সুবিধার দিক থেকে প্রাইভেট ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা তাদের সুযোগ সুবিধার দিক থেকে তারা পিছিয়ে পড়ছে কিনা আসলে গবেষণা বা অন্যান্য কার্যক্রমের ক্ষেত্রে? আমরা দেখি যে আসলে পাবলিক ইউনিভার্সিটিগুলোতে অনেক কার্যক্রম পরিচালিত হয়, বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন, আন্তঃ বিশ্ববিদ্যালয় বিভিন্ন ধরনের প্রতিযোগিতা। আর সেক্ষেত্রে প্রাইভেট ইউনিভার্সিটি ছেলেমেয়েরা বা শিক্ষক শিক্ষিকারা তারা আসলে পিছিয়ে যাচ্ছে কিনা অন্যদের তুলনায়? আপনার কাছে কি মনে হচ্ছে? কিন্তু আমার কাছে মনে হচ্ছে না যে পিছিয়ে যাচ্ছে, এই অর্থে পিছিয়ে যাচ্ছে না যে দেখবেন যে হচ্ছে আপনার বাংলাদেশে যদি বলা হয় স্টার্ট আপ, বা যদি বলা হয় যে অন্টারপ্রেনারশিপ যেগুলো হয়, বা স্টার্ট আপ কোম্পানি গুলো দেখবেন মোস্টলি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই ইন্ট্রোডিউস করে। যদি বড় যদি বলে স্টার্ট আপ কোম্পানি গুলা বা বিজনেস গুলা, এগুলো কিন্তু হচ্ছে দ্যাট ইজ অন্টারপ্রেনারশিপের প্রতি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যথেষ্ট গুরুত্ব আরোপ করা হয়। অন্টারপ্রেনারশিপ ফেয়ার করা হয়, বা অন্টারপ্রেনারশিপের বিভিন্ন জন্য কোলাবোরেশন, এগুলো করা হয়। এবং একটা বড় কারণ হচ্ছে যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীগুলো পড়ে, তারা কিন্তু অনেকটাই পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর থেকে ফাইন্যান্সিয়ালি সলভেন্ট। তো তাদের পদচারণাগুলো অনেক ক্ষেত্রে বেশি থাকে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যেটা হয় যে তারা খুব বেশি মানে আপনার একাডেমিক্যালি এঙ্গেজড, ক্লাস পরীক্ষা নিয়ে এঙ্গেজড। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষার পাশাপাশি এরা যেহেতু অনেক মানে ফাইন্যান্সিয়াল সলভেন্ট, তারা অনেক কিছু মানে কি বলা যায় যে আপনার পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ পায়। এবং দেখা যায় যে এখানে আপনার হচ্ছে যে সুযোগ থাকে এরকম যে আপনি এখানে ক্রেডিট ওয়াইজ, আপনি যত আপনাকে 140 ক্রেডিট শেষ করতে হবে। সো আপনি চাইলে এই সেমিস্টারে আপনি হচ্ছে 20 ক্রেডিট নিতে পারেন, আবার আপনি চাইলে 4 ক্রেডিটও নিতে পারেন, বা 6 ক্রেডিটও নিয়ে পড়তে পারেন। সো আপনি অন্যদিকে আপনার ফোকাস করার সুযোগ থাকে। দেখা যায় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষার্থী দেখবেন যে এখন বর্তমানে হচ্ছে আপনার ফ্রিল্যান্সিং এর দিকে খুব বেশি এঙ্গেজ। যারা অনেক আপনার স্টুডেন্ট থাকা অবস্থায় আমার এমন স্টুডেন্ট আছে যারা প্রায় 1.5 লাখ 2 লাখ টাকা মান্থলি ইনকাম করছে, জাস্ট সে এখন সেকেন্ডারি স্টুডেন্ট বা থার্ড স্টুডেন্ট, এবং তার নিজস্ব আইটি ফার্ম আছে। এগুলোর দিকে তারা যথেষ্ট এগিয়ে আছে। কিন্তু পাবলিক বিষয় যেটা হয় যে আপনাকে শেষ করতে হবে, পরীক্ষার সময় কোনো ছাড় নাই, একটা সেমিস্টার ফেল করলে আপনাকে 1 বছর ওয়েট করতে হয়। এগুলা এই সকল দিক থেকে প্রাইভেট স্কুল যথেষ্ট কি বলবো যে ফ্লেক্সিবল বলবো, প্লাস হচ্ছে অপরচুনিটি বলবো স্টুডেন্টের জন্য। আর আহ, যেটা রিসার্চের কথা বলছি, রিসার্চের ক্ষেত্রে প্রাইভেট বিশ্ববিদ্যালয় খুব পিছিয়ে নাই, এটা পিছিয়ে আছে এটা বলা যাবে না। কিন্তু যদি আমাদের সুযোগ সুবিধাগুলো আরো বেশি ইয়া হয়, এবং ক্রেডিট ফ্যাসিলিটি যেটা বলা হয় যে একটা শিক্ষকের যে ক্রেডিট আওয়ার ক্লাস নিতে হয়, যদি এটাকে যদি আপনি কমিয়ে আনতে পারেন, বা যদি এখানে কোনো তাদের যে পলিসি গুলো ইম্পোজ করতে পারে, সেক্ষেত্রে শিক্ষকরা আরো বেশি আপনার রিসার্চের ক্ষেত্রে এঙ্গেজ হবে, এটা শিওর।
ভাই আপনার কাছে আসলে আসলে কি মনে হয় যে আপনি তো বাইরের দেশে পড়াশোনা করেছেন, লন্ডন থেকে এমএসসি করেছেন। তো আসলে আপনার কাছে বাইরের দেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো আর বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ২ টার মধ্যে আসলে কেমন তফাৎ দেখছেন? কোন, কোন ক্ষেত্রে আসলে আমরা পিছিয়ে আছি বা তারা এগিয়ে আছে? আচ্ছা, যদি ফার্স্ট এক্সাম্পল দেই, বাংলাদেশে যদি আপনাকে আমি কোশ্চেন করি যে বাংলাদেশে যদি আপনি বলেন যে আহ, আপনি কোন প্রাইভেট ইউনিভার্সিটিকে ফার্স্ট বলবেন, ফার্স্ট সেকেন্ড? প্রাইভেট ইউনিভার্সিটির ভিতরে এখন ব্র্যাক বা নর্থ সাউথ অবশ্যই এগিয়ে আছে। ড্যাফোডিলও অনেক ভালো করতেছে। সাউথকে বলতে পারি, কারণ হচ্ছে আমরা নর্থ সাউথের র্যাঙ্কিং মনে হয় 600 to 700 এর মধ্যে আসছে গত বছর আর কি, জি, জি, ঢাকা ইউনিভার্সিটিতে কমপ্লিট করছে আর কি। জি। আর ওয়ার্ল্ডে যদি বলি যে 1 নম্বর ইউনিভার্সিটি কি, এমআইটি বা হার্ভার্ড এমআইটি বা অক্সফোর্ড, সেটাও একটা প্রাইভেট ইউনিভার্সিটি। প্রাইভেট ইউনিভার্সিটি। তাহলে পার্থক্য হ্যাঁ, আপনি বুঝতে পারছেন কোথায় যাচ্ছে। বাইরে যেটা হচ্ছে, বাইরে আপনি যখন কোনো একটা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবেন, আপনি দেখেন খুব কম সময় আপনি সার্চ করেন যে এটা পাবলিক না প্রাইভেট, ঠিক কিনা? কেন রাইট। করছেন? কারণ ওখানে যেটা হচ্ছে, প্রত্যেকটা ইউনিভার্সিটি দেখবেন আপনার ওখানে ডিফারেন্ট টাইপস অফ র্যাঙ্কিং হয়। কেমন র্যাঙ্কিং হয়? তাকে বলা হয় যে আপনার টিচার্স কোয়ালিটি র্যাঙ্কিং হয় প্রত্যেক বছর। যে যদি আমি ইউকে কথা বলি, ইউকেতে 2024 সালে টিচার্স এর কোয়ালিটির দিক থেকে কোন ইউনিভার্সিটি টপ র্যাঙ্কিং। তারপরে র্যাঙ্কিং হয় এরকম যে স্টুডেন্ট স্যাটিসফ্যাকশনের ক্ষেত্রে কোন ইউনিভার্সিটি টপ র্যাঙ্কিং আছে। তারপরে এমন হয় যে লাইব্রেরি ফ্যাসিলিটির দিক থেকে কোন ইউনিভার্সিটি টপ র্যাঙ্কিং আছে। তারপরে এই যে স্টুডেন্ট অ্যাক্সেসিবিলিটি, এইখান থেকে কোন ইউনিভার্সিটি টপ র্যাঙ্কিং আছে। তার মিনস দেখবেন যে কোনো কোনো বিশ্ববিদ্যালয় বলবে যে আমি স্টুডেন্ট স্যাটিসফ্যাকশন থেকে আমি হচ্ছে গত বছরে ইউকের মধ্যে ফার্স্ট। আবার কোনো কোনো ইউনিভার্সিটি বলবে যে আমি হচ্ছে গত বছর টিচার্স স্টুডেন্ট রেশিওর ক্ষেত্রে ফার্স্ট। আবার কোনো ইউনিভার্সিটি বলবে যে আমি টিচার্স এর কোয়ালিটি দিক থেকে আমি ফার্স্ট। দ্যাট মিনস দে হ্যাভ ডিফারেন্ট টাইপস অফ মার্কেটিং। আপনি যখন দেখবেন যে একটা ইউনিভার্সিটিতে টিচার্স কোয়ালিটি ভালো, স্টুডেন্ট রেশিও ভালো, লাইব্রেরি ফ্যাসিলিটিস ভালো, তখন সেটা পাবলিক না প্রাইভেট এটা আপনার কাছে ম্যাটার করবে না। পাবলিক ইউনিভার্সিটিতেও টিউশন ফি আছে, প্রাইভেট ইউনিভার্সিটি টিউশন ফি আছে, হয়তো কিছু কম বেশি আর কি। কিন্তু আপনি যখন বাইরে পড়বেন তখন দেখবেন যে কোন ইউনিভার্সিটি ভালো। আপনি দেখেন বাংলাদেশে যদি বলা হয় যে আপনি এক্স ওয়াই ইউনিভার্সিটি থেকে পড়লে আপনার জব মার্কেটে খুব বেশি অ্যাক্সেস থাকে, রাইট। বা ডিফারেন্ট আপনি দেখবেন বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয় যে আপনার অনেক অনেক ইউনিভার্সিটি জব জব সার্কুলারে বলা থাকে যে অমুক অমুক ইউনিভার্সিটি স্টুডেন্ট হলে হাইলি প্রেফারেবল হবে। তো এটা একটা ডিসক্রিমিনেশন করছে বাংলাদেশে, কমপ্লিট ডিসক্রিমিনেশন, তাই না? আমরা তো বাংলাদেশে ডিফারেন্ট টাইপস অফ ডিসক্রিমিনেশন শিকার হয়। আপনি একটা জব সার্কুলার দিচ্ছেন, সেখানে বলে দিচ্ছেন যে অমুক অমুক ইউনিভার্সিটি স্টুডেন্ট হতে হবে। কেন হতে হবে? আপনি বাইরে কটা ইউনিভার্সিটি দেখবেন যে কোন জব জব সার্কুলার দেখবেন যে অক্সফোর্ড ইউনিভার্সিটি স্টুডেন্টস আর প্রেফারেবল? কখনো দেখবেন না। এমআইটি না। স্টুডেন্টস আর প্রেফারেবল দেখবেন না। আপনি যদি বলেন ফিনল্যান্ডের কথা বলেন, ফিনল্যান্ডে কোনো ইউনিভার্সিটি রেজাল্ট হয় না। দ্যাট মিনস আপনি হচ্ছে সিজিপিএ কত পেয়েছেন এটা আপনাকে প্রকাশ করে না, জাস্ট ইউ আর গেটিং দ্য পাস অর ফেল। দ্যাট মিনস আপনি যখন 4 বছর একটা কোর্স শেষ করলেন, আপনাকে শুধুমাত্র আপনার ডিগ্রি আসবে পাস অথবা ফেল। 4 বছর এবার আপনি যখন, দ্যাট মিনস যখন আপনি পাস করতেছেন, তখন আপনি কি এলিজিবল টু দ্য ফাইট ফর দ্য জব মার্কেট? আপনি জব মার্কেটে যে আপনি আপনার ট্যালেন্ট দিয়ে আপনি আপনার জব সিকিউর করবেন। বাংলাদেশে কি হচ্ছে, কে 4 পাচ্ছে, কে 3.95 পাচ্ছে, কে 3.92 পাচ্ছে। দ্যাট মিনস বাংলাদেশি স্টুডেন্টরা সবাই কিন্তু এখন খুব বেশি কি মানে হাইলি কনসার্ন অ্যাবাউট দ্য সিজিপি, কিন্তু তারা কিন্তু কনসার্ন না অ্যাবাউট দ্য আপনার মেরিট, তারা কি শিখছে, রাইট। তাদের পোর্টফোলিও কি, এটার প্রতি তারা কনসার্ন না। এটা হচ্ছে বড় ডিফারেন্স। সো প্রাইভেট বিশ্ববিদ্যালয় বলেন বা পাবলিক বিশ্ববিদ্যালয় বলেন, আপনি সবকিছুতে এখন সিজিপি এর মানে কনসার্ন নিয়ে সবাই দৌড়াদৌড়ি করছে যে আমি ফেল করলে বা এই টিচার। প্রাইভেট একটা বড় সমস্যা হচ্ছে যে টিচাররা খুব বেশি প্রেশারে থাকে যে আপনার কতজন স্টুডেন্ট 4 পাইলো, কেন 4 পাইলো না, কেন 3.5 পাইলো, এই ধরনের কোশ্চেনের সম্মুখীন হতে হয়। আচ্ছা। তার মানে হচ্ছে আপনি শুধুমাত্র সিজিপি ইনফ্লেশন, আমি যদি বলি ক্লাসেও বলি আমাদের স্টুডেন্টদেরকে, বাংলাদেশে এখন বর্তমানে চলছে যে সেটা সিজিপি ইনফ্লেশন, আমরা বিভিন্ন ইনফ্লেশন বলি, এখন সিজিপি ইনফ্লেশন হচ্ছে। কিন্তু আপনি কতটুকু মানে কোয়ালিটি ফুল, এটা আমাকে আমরা জাজ করছি না। এটা যেটা সমস্যা হচ্ছে, এই সমস্যাটা আমরা গত কয়েক বছর দেখে আসছি। যখন আপনি একটা নন কোয়ালিফাইড স্টুডেন্ট বাট আপনার সিজিপি 3.94, আপনি একটা ভালো
যেটার জন্য আপনি যোগ্য না, বাট সেই পোস্টে আপনি হচ্ছে অ্যাপ্লাই করছেন, এবং নেপোটিজমের মাধ্যমে আপনি সেখানে নিয়োগ হচ্ছে আপনার। তাহলে আলটিমেটলি পুরো সিস্টেমটাই কোলাপস করলো। ঠিক। এটা ঠিক না। স্যার, সর্বশেষ আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে। আমার কাছে মানে আজকের অনুষ্ঠানের সর্বশেষ কোশ্চেন হিসেবে আপনার কাছে যেটা করছি যে আসলে এই অবস্থাগুলো প্রাইভেট ইউনিভার্সিটি থেকে যে প্রাইভেট ইউনিভার্সিটি আপনি যে বললেন যে প্রায় 100-র কাছাকাছি আপনি প্রাইভেট ইউনিভার্সিটি আছে বাংলাদেশে অনুমোদিত। কিন্তু আমরা নাম শুনলে কিন্তু 2-3টা ইউনিভার্সিটির নামই আসলে শুনি। বেশিরভাগের নাম কিন্তু শোনা যায় না। সেক্ষেত্রে এই অবস্থা থেকে উত্তরণের উপায় আসলে এই ক্ষেত্রে সকল প্রাইভেট ইউনিভার্সিটিগুলো শিক্ষার মান উন্নয়ন করার জন্য, বা আমরা যেমন দেখি যে এখন প্রাইভেট ইউনিভার্সিটি অনুমোদনের ক্ষেত্রে ক্যাম্পাস, নিজস্ব ক্যাম্পাস আছে কিনা এটাকে গুরুত্ব দেওয়া হয়। এছাড়া অন্যান্য বিষয়গুলো কিন্তু গৌণ হয়ে যায়। তো হচ্ছে মুখ্য যে বিষয়গুলো আসলে থাকা দরকার, কোন কোন জায়গায় আসলে সংস্কার করলে প্রাইভেট ইউনিভার্সিটি, সকল প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার মান উন্নয়নটা আসলে প্রপারলি হবে, আপনার কাছে আসলে মনে হয় কি কি ক্ষেত্রে সংস্কার প্রয়োজন? আচ্ছা, আমি কোশ্চেনটাকে কয়েকটা ভাগে ভাগ করে দিচ্ছি। একটা বলি যেটা হচ্ছে যে আমাদের যে আপনার কোশ্চেনটা প্রথমে ছিল কি যে হচ্ছে যে আপনার অনেকগুলো ইউনিভার্সিটি আছে। আচ্ছা, জি, জি, জি। দেখেন মালয়েশিয়া কিন্তু একটা সময় ছিল, মালয়েশিয়া থেকে আমাদের স্টুডেন্ট গুলো বাংলাদেশ তাদের হায়ার ডিগ্রি নিত, হুম, তাই না? হায়ার ডিগ্রি পার্সু করতো। হুম, এখন আমাদের দেশ থেকে বাংলাদেশে হায়ার ডিগ্রি পার্সু করতে দেয়। আপনি হুম, দেখবেন আমরা যে বলি মালয়েশিয়া আমাদের থেকে পরে স্বাধীনতা পেয়েছে। হুম, হুম, মালয়েশিয়াতে আপনার অস্ট্রেলিয়ান অনেক ইউনিভার্সিটি শাখা আছে। আপনি দুবাই দেখেন, দুবাইতে অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটি শাখা আছে, মানে শাখা ক্যাম্পাস আছে। আপনার হচ্ছে আমেরিকান ইউনিভার্সিটি আছে, প্রচুর ইউনিভার্সিটি আছে আমেরিকাতে। এবং বাংলাদেশে এখন বর্তমানে দুবাই হচ্ছে আপনার বাংলাদেশি স্টুডেন্টের জন্য টপ 10 যে প্লেস, তার মধ্যে একটা, যে বাংলাদেশিরা মানে দুবাইতে যেতে আগ্রহী হচ্ছে। তো একসাথে আপনি কোয়ালিটিফুল এডুকেশন প্রোভাইড করতেছেন রিগার্ডিং যে আপনার ক্যাপাসিটি নাই। আমি যেটা বলি যে আমার ইপিজেড এর কথা বলি, যেটা যে আমার প্রচুর লেবার আছে, তুমি টেকনোলজি নিয়ে আসো, আমার লেবার দিয়ে তুমি আমার প্রোডাকশন গুলোকে করে রেডি নিয়ে করো। যাও, এটা হুম, রেডি করি। এতে যেটা হচ্ছে আমার এমপ্লয়মেন্ট ক্রিয়েশনটা হচ্ছে। তাই বেকারত্ব ঠিক আপনি দূরীকরণ। যখন অনুমোদন দিচ্ছেন, আপনি জানেন যে এই বায়োডিসিগুলো আলটিমেটলি কোনো কাজে আসবে না, বা যারা আলটিমেটলি সমাজে তাদের রোল প্লে করতে পারবে না, বা তারা ওই ধরনের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে পারবে না, তাহলে আপনি তাদেরকে যদি অনুমোদন না দিয়ে আপনি বলেন যেটা হচ্ছে যে আপনি ফরেন ইউনিভার্সিটির কিছু শাখা ক্যাম্পাস এখানে খুলেন, সেগুলো অনুমোদন দিচ্ছেন না। গত বছর দেখেছিলাম যে কোনো একটা মালয়েশিয়ার কোনো একটা ইউনিভার্সিটির শাখা এখানে খুলতে যাচ্ছে, বাট তারপরে এখন পর্যন্ত আদৌ মুখ দেখে নাই। আপনি দেখেন একটা ইউনিভার্সিটি ফরেন এগিয়ে নিয়ে আসছিল, ইউসিএসআই ইউনিভার্সিটি। আমি শুধু ইউনিভার্সিটিটার লোগো শুধুমাত্র বিপিএল এর মাঠেই দেখি, বাউন্ডারিতে আর প্লেয়ারদের জার্সিতে আর কি, তাছাড়া কোনো কাজ দেখছি না আমি। তাহলে এই ধরনের আপনি যদি মানে এই যেটা বললেন যে আপনি একটা বিওটি, যেটা মেম্বার অফ বোর্ড অফ ট্রাস্টিস, যেগুলা বাংলাদেশে বোর্ড অফ ট্রাস্টিস তো দ্বারাই হচ্ছে, দেখা যায় যে এমপিরা হচ্ছে, বা আগে মন্ত্রীরা হচ্ছে, ক্ষমতাধর বা কোনো পলিটিক্যাল ব্যক্তিরা লিডার সরকারের পদে যারা আছে, হ্যাঁ। ব্যক্তিরা হচ্ছে। তারা হচ্ছে দেখা যায় যে এগুলো তারা, আপনি যেমন বলেন যে নন প্রফিট অর্গানাইজেশন, আসলে নন প্রফিট থাকে না তখন আর। তারা মনে করে যে হচ্ছে বাংলাদেশের কনসেপ্ট দাঁড়িয়ে গেছে এমন যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় আর হচ্ছে আপনার এই ডায়াগনস্টিক সেন্টার যেগুলা সবচেয়ে প্রফিটেবল বড় বিজনেস। ধরনের একটা ব্যবসা ক্ষেত্র। ব্যবসা ক্ষেত্র, কারণ হচ্ছে আপনার এখানে ইনভেস্টমেন্ট খুবই কম। আপনি ডায়াগনস্টিক সেন্টারে কিছু লিমিটেড কিছু মেশিন লাগান, আপনার এই যে রক্ত পরীক্ষা করতে পারলে আপনার ইনকাম বেশি। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে কিছু শিক্ষক নিয়োগ দেন, স্টুডেন্ট আসবে, আপনার ইনকাম সৃষ্টি হবে আর কি। তো খুবই লো লো ইনভেস্টমেন্টে হাই রিটার্ন পাচ্ছেন। তো তারা কেন করবে না? কিন্তু কোয়ালিটি এডুকেশন হচ্ছে কিনা এটা তো দেখতে হবে ইডিসি কে, সেটা তাদের ব্যর্থতা। আরেকটা হচ্ছে যে সংস্কার যেটা করা উচিত, সংস্কারটা করতে হবে যে দেখেন, আমি ফাইন্যান্সের টিচার, আমি বলি যে আপনার আমরা এখন পর্যন্ত আমি সিম্পলি যদি বলি, বাংলাদেশে যদি আমি সিলেবাসের কথা বলি, কারিকুলামের কথা বলি, ইউজুয়ালি দুইটা কারিকুলাম দেখা যায় বাংলাদেশে। একটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি কারিকুলাম, একটা ঢাকা ইউনিভার্সিটি কারিকুলাম। চিটাগাং ইউনিভার্সিটি একটা কর্নারে পড়ে যাওয়ার কারণে তাদের এমফাসাইজটা খুব বেশি থাকে না, বা তাদের ইম্পোজটা খুব বেশি থাকে না, ইমপ্লিমেন্টেশন থাকে না।
তো দেখা যায় যে যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় বা যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বেশি থাকেন, তাদের কারিকুলামগুলো তারা ইম্পোজ করেন। আর যে বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা থাকেন, তারা তাদের কারিকুলাম গুলোকে ইম্পোজ করেন। আলটিমেটলি কারিকুলাম গুলোকে জাস্ট কপি পেস্টিং হচ্ছে, ডেভেলপমেন্ট আর হচ্ছে না। আপনি যদি বলেন ফাইন্যান্সে, যদি আপনি খুঁজে দেখবেন যে ফাইন্যান্সের সাবজেক্টে পাবলিক বা প্রাইভেট বিশ্ববিদ্যালয় মিলে বা কতজন ফাইন্যান্সিয়াল মডেলিং, ফাইন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিং বা বর্তমানে ফিনটেক, এই কোর্সগুলো পড়ানো হচ্ছে। দ্যাট মিনস আপনি ইউজ করতেছেন নগদ, বিকাশ বা হচ্ছে ওকেল বা ওয়ালেট, এগুলো ইউজ করতেছেন, কিন্তু আপনি এই কোর্সগুলোকে ইমপ্লিমেন্ট করছেন না, স্টুডেন্ট পড়ছে না। তাহলে আমাদের কারিকুলামের মধ্যে একটা বড় বড় ফাঁকা রয়ে গেছে আর কি। কিন্তু বাইরের কান্ট্রিগুলোতে কিন্তু এই কোর্সগুলো অলরেডি ইমপ্লিমেন্টেড, তার ডিফারেন্স তো এখানে থাকছে আর কি। সেই বিষয়গুলো চিন্তা করতে হবে আমাদেরকে। এই ধরনের একটা কারিকুলাম বোর্ড থাকা উচিত, যে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ বিশ্ববিদ্যালয়ে যতগুলো সাবজেক্ট অনুমোদিত, সেই প্রত্যেকটা সাবজেক্টে একটা বোর্ড থাকা উচিত, যারা হচ্ছে দেশি এবং বিদেশি ডিগ্রিদের নিয়ে একটা কম্বিনেশন সমন্বয়টা করতে পারবে, যারা যে বাইরে তারা কোন কোন কোর্স গুলো আছে। বা যদি বলা হয়, দেখেন আপনি যে রিসার্চ মেথড একটা কোর্স, এই কোর্সটা কি হচ্ছে আপনার যারা মেডিকেল সায়েন্স স্টুডেন্ট তারাও পড়ে, যারা বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং তারাও পড়ে, যারা হচ্ছে আপনি মনে করেন যে আরবান প্ল্যানিং এ তারাও পড়ছে, আবার ফাইন্যান্স স্টুডেন্ট পড়ছে। দ্যাট মিনস রিসার্চ করতে গেলে আপনাকে রিসার্চ মেথডোলজি পড়তেই হবে। তাহলে এখন এই রিসার্চ মেথডোলজি কোর্সের মধ্যে আপনি কি কি মানে কোন কোন এলিমেন্টস গুলো দিচ্ছেন বা কোন কোন বিষয়গুলো আপনি পড়াচ্ছেন, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট বিষয়। কিন্তু এখানে আমার দুর্বলতা আছে, বাংলাদেশে পাবলিক বলেন প্রাইভেট বিশ্ববিদ্যালয় বলেন একজন রাইটারের বই পড়ানো হয় ফিয়ার কথা। এটা মানে আরো গত 15 বছর আগে থেকে চলে আসতেছে একই একই ভার্সন। মানে একটা ভার্সনের বই দিয়ে আপনি যদি এখন এই মানে 21 শতাব্দীর এই যে বড় বড় চ্যালেঞ্জ গুলো মোকাবেলা করতে চান, হবে না। আমাদের আসলে যারা শিক্ষক নেতা বা শিক্ষক বুদ্ধিজীবী, তাদেরকে চিন্তা করতে হবে যে আমাদের আসলে শিক্ষা ব্যবস্থাটা কিভাবে ডেভেলপ করতে পারি। ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমরা অনেক বিষয়গুলো আলোকপাত করতে পেরেছি। আমরা জানতে পেরেছি যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় আসলে কোন কোন ক্ষেত্রে কিছুটা দুর্নীতির সুযোগ হয়ে থাকে, বা কোন জায়গাগুলোতে আসলে দলীয়করণ বা নিজেদের পারিবারিক ক্ষেত্রে অনেকে ব্যবহার করছে, বা শিক্ষার বর্তমান অবস্থা বাইরের বিশ্ববিদ্যালয় থেকে উন্নত রাষ্ট্রের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেই বিশ্ববিদ্যালয়গুলোর সাথে বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর তুলনামূলক পার্থক্য বা আলোচনাও আমরা শুনলাম। দর্শক, আজকের অতিথি আরিফ হাসান খানকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে সময় দেওয়ার জন্য। আমরা আজকে এই পর্যন্তই আজকের অনুষ্ঠান শেষ করছি। পরবর্তীতে আপনাদের সামনে আবারও অন্য নতুন কোনো অতিথি নিয়ে আমরা হাজির হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো অসংখ্য ধন্যবাদ। আরিফ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। শুভরাত্রি দর্শক। এডুকেশন টাইমস এর সাথেই থাকুন।